অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার 4 নম্বর মডেল প্রশ্ন। ইতিপূর্বে আমি 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 4 নম্বর সেট। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই ইউটিউব চ্যানেলে তোমরা সকল বিষয়ের এরকম মডেল প্রশ্ন পাবে তথা টেক্সট বই সমাধান পাবে। কাজেই তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে প্রথমেই দেখবো একটা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার বেথুন কলেজিয়েট স্কুল এবং কোন্তাই হাই স্কুল থেকে নেওয়া 4 নম্বর স্কুলের প্রশ্ন। এখানে 1, 2, 3, 4, 5 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি সরাসরি সমস্ত প্রশ্নের উত্তরেই দেখাই দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিক উত্তরটি নির্বাচন করে এরকম করে, তাই প্রশ্নটা আমি একটু দেখিয়ে নিই টোটালি, তারপরে আমরা সরাসরি উত্তর লিখবো। তাহলে এখন সরাসরি উত্তরে যাচ্ছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি আলাদা মূলর সংখ্যার মধ্যে মূলর সংখ্যা আছে শূন্যটি, অসংখ্য, নির্দিষ্ট, অনির্দিষ্ট, অসংখ্য বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বর দুটি অমূলর সংখ্যা গাণিতিক ধারণা অনুযায়ী দুটি ভিন্ন মূলর সংখ্যার মধ্যে অসীম সংখ্যক মূলর সংখ্যা থাকে, উত্তর বি, তাহলে অসংখ্য হবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন আমরা এখানে উত্তর বি দেব, ঠিক আছে, এই যে বি উত্তর। এরপরে 1729 সংখ্যাটি দুটি কৌমিক সংখ্যার ঘনের মানের সমষ্টিরূপে প্রকাশ করো। এটা আসলে রামানুজন যে একটা তোমাদের আছে সেই সংখ্যাটা। তাহলে ধরি সংখ্যাটি দুটি n এবং n+1, তাহলে n³ + n+1 হোল কিউব। এখানে আমরা যদি দেখি দুটো সংখ্যার ঘন, একটা 12 একটা 1³ তাহলে 12³ 1³ এই দুটো যোগ করলে 1729 হয়। তাহলে একটা 12 একটা 13। তাহলে তারপর 3 নম্বরের প্রশ্ন 2x⁵ y⁹ ডিভাইডেড 5 কে কত দিয়ে গুণ করলে গুণফল 25x² y³ ডিভাইডেড 8 হবে। তাহলে এটা মূলত এটাকে ভাগ করতে হবে। তা ভাগ করলে কি হবে, এখানে x² আছে, x⁵ আছে, অর্থাৎ পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, এবং y³ আছে, y এখানে কি আছে 9 আছে, 3 থেকে 9 বিয়োগ হবে। তাহলে আর উপরে তোমার 5 আর 25 গুণ করলে 125 হয়, আর নিচে 8 আর 2 গুণ করলে 8 2 × 16 হয়। আর এটা ক্যালকুলেশন করলে x⁵ সেটা নিচে আসে, y⁵ সেটাও নিচে আসে, উত্তর এটা, ঠিক আছে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। x+1/x -1 হলে x³ - 1 এর মান কত। তাহলে আমরা যদি দেখি x+1/x =-1 হলে, তো x+1/x =-1, আমরা জানি x³ + 1/x³ x+ সূত্রে ফেললাম, কিউব -3 × h, তারপরে এখানে মানটা বসাই, ও -1³ 3 × -1, অর্থাৎ 3 থেকে -1 গেলে 2 থাকে, উত্তর হবে 2। তাহলে 4 নম্বরের উত্তর হবে 2, ঠিক আছে। এরপর 5 নম্বর শূন্যস্থান পূরণ করো। দুটি কোণের সমষ্টি 180 হলে একটি কোণকে অপর কোণের ড্যাশ কোণ বলা হয়, অপর কোণের সম্পূরক কোণ বলা হয়, উত্তর হবে সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এরপরের প্রশ্ন হচ্ছে x° কোণের সম্পূরক কোণ এবং পূরক কোণের পার্থক্য কত। x° কোণের সম্পূরক এবং পূরক কোণের পার্থক্য, ধরি x কোণ হচ্ছে x, সম্পূরক কোণ 180 - x আর পূরক হচ্ছে 90 - x, তা পার্থক্য হবে 180 - x - 90 - x, অর্থাৎ 90°। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার AD বি কোণ 25°, ADC কোণ 55°, BDC বিন্দু তিনটি কি, 155 এবং 25 যোগ করলে 180 হয়, কাজে BC DC তিনটি একই সরলরেখায় অবস্থিত। দুটি সম্পূরক কোণ BDC একই সরলরেখায় অবস্থিত। এরপরের প্রশ্ন, দুটি সন্নিহিত কোণের মান 63° এবং 27° হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটির অবস্থান কীরূপ হবে। বহিস্থ বাহু দুটি 90°, সন্নিহিত কোণের যোগফল 90 হলে বাহুগুলো লম্ব হয়, অর্থাৎ পরস্পর লম্ব। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নে কি আছে, 1/4 এবং 1/2 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। তাহলে আমরা যদি দেখি 1/4 এবং 1/2 এর মধ্যে 4টি প্রথমে 1/4 মানে 5/20, অর্থাৎ 5 দিয়ে গুণ করলাম। 1/2 মানে 10/20। তাহলে এখানে মাঝের ভগ্নাংশগুলিতে এই 5-এর বড় এবং 10-এর ছোট লিখি। 5 6 7, অর্থাৎ 6/20 7/20 8/20 9/20 হয়ে গেল 4টি মূলদ সংখ্যা। এরপরের প্রশ্ন তোমার 2 নম্বর, সংখ্যা রেখায় স্থাপন করো -8/3। -8/3কে যদি সংখ্যা রেখায় উপস্থাপন করতে হয়, তাহলে -2 এবং -3 এর মধ্যে অবস্থান করছে। তাহলে এত থেকে বামে আমরা যদি একটা সংখ্যা রেখা এরকম করে দেই,
তারপর 8 ভাগের 3 ভাগ, যদি যেহেতু মাইনাস আছে মাইনাস এরকম করি, হ্যাঁ তাহলে 3/2 এখানে তোমার মাইনাস, যেহেতু এখান থেকে 0 0, তারপর এটা হচ্ছে ধরো 3/1, হ্যাঁ মাইনাস, তারপরে 3/2, 3/3, 3/4, 3/5, 3/6, 3/7, 3/8, অর্থাৎ এই জায়গায় হবে তোমার এই -8/3, ঠিক আছে। এভাবে তোমরা সংখ্যা রেখা স্থাপন করে দেবে, ঠিক আছে। এরপর পরের প্রশ্ন হচ্ছে কি m+1/m = -5 হলে m² + 1/m² = 23। তাহলে আমরা যদি দেখি m+1/, প্রমাণ করতে হবে এটা, তাহলে m+1/m, এটাকে হোল স্কোয়ার করলে m² + 1/m², এরকম +2 হয়। তাহলে এটার মানটা 5² আর এটার মান, আর এটার পাশে নিয়ে গেলে 5 5 25 থেকে 2 বিয়োগ করলে 23 থেকে প্রমাণিত। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, 2x + 1/3y = 5 হলে 3x + 1/2y কত? হ্যাঁ, তাহলে 2x + 1/3y 5 নির্ণয় করতে হবে 3x + 1/2y। লক্ষ্য করি পুরো সমীকরণ কে 3/2 দিয়ে গুণ করি, 3/2 দিয়ে গুণ করলে 2 2 চলে যাবে, 3x আসবে, হ্যাঁ আর এখানে তোমার 3 3 চলে যাবে, 1/2y আসবে, ঠিক আছে। তাহলে 3x + 1/2y, হ্যাঁ 3 × 2 × 5 অর্থাৎ 15/2 হবে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে যাব। স্কোয়ার, হ্যাঁ 3 নম্বরে উৎপাদক বিশ্লেষণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab/c। আমরা যদি এটা দেখি তাহলে কী করবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ তাহলে প্রথমে লক্ষ্য করে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে স্কোয়ার মাইনাস এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ডিফারেন্স অফ স্কোয়ার, তাহলে a মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি, অর্থাৎ a মাইনাস বি প্লাস সি প্লাস এ প্লাস বি মাইনাস সি, এটা হবে উৎপাদক। এরপর আমরা চলে যাবো 2 নম্বরের উৎপাদক, অথবা 4b²c², তারপরে যেটা দেওয়া আছে, তাহলে 4b²c² মানে 2bc হোল স্কোয়ার, আর এটার হোল স্কোয়ার, তাহলে একবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বিসি, তোমার 2bc প্লাস এটা 2bc, এটা 2 আসবে, হ্যাঁ 2bc মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন সরল করি 2bc মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। দ্বিতীয় অংশ সরল করি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আবার ফ্যাক্টর যদি করে তাহলে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি প্লাস এ, অর্থাৎ ফাইনালি হবে এ মাইনাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, এরকম। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন হচ্ছে কি 2p³ মাইনাস p² কিউব মাইনাস q³ হ্যাঁ, অর্থাৎ x⁶ y⁶ 2 নম্বর কি এটা আছে নাকি, এই যে আছে x⁶ y⁶, তাহলে x⁶ y⁶ হোল স্কোয়ার সূত্র পড়লে x³ মাইনাস y³ x³ প্লাস y³। এখন সূত্র ব্যবহার করি, হ্যাঁ এই সূত্রটা হচ্ছে x মাইনাস ওয়াই x² প্লাস xy প্লাস y², আর এই প্লাস থাকলে এখানে একটা মাইনাস হয়, তাই ফাইনালি x মাইনাস ওয়াই x প্লাস ওয়াই x² প্লাস xy প্লাস y² x² মাইনাস xy প্লাস y², এভাবে সমীকরণ হবে। এরপরে 2p³ যেটা আমরা 2p³ মাইনাস p² মাইনাস q গ্রুপিং করি, 2p³ মাইনাস p² মাইনাস q³, ঠিক আছে। এখান থেকে p² কমন নেই, 2p মাইনাস q মাইনাস q³, এখন থেকে 2p মাইনাস q কমন ফ্যাক্টর, হ্যাঁ তাহলে q³ ইকুয়াল p² ইন্টু কিউ, পুনরায় সাজাই p² 2p মাইনাস q p² q। এখন এখান থেকে যদি আমরা কিউটা কমন নিই, হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে 2p মাইনাস q p² মাইনাস q² এরকম আসে, অর্থাৎ p মাইনাস q p প্লাস q, হ্যাঁ তাহলে ফাইনালি এরকম একটা মান চলে আসবে। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন, চিত্রশিল্পের নাম। 4 নম্বরে হচ্ছে তোমার পাইচিত্র। নিচের তথ্যগুলোর সাহায্যে একটি পাইচিত্র তৈরি করো এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণ এর মান নির্ণয় করো, হ্যাঁ তাহলে আর পরের অথবা কী বলছে, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী অবসর সময় কী কী পছন্দ করে তার একটি তালিকা তৈরি করো। এই তথ্য অনুযায়ী মোট ছাত্রের কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে তার হিসাব এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ নির্ণয় করে পাইচিত্র তৈরি করো। তাহলে আমরা এই নন্দলাল বসু, চিত্তমণি কর, গণেশ পাইন প্রথমে সবগুলোই যোগ করব। মোট সংখ্যা 120 যোগ 80 যোগ 100 যোগ 150 850। কেন্দ্রীয় কোণের সূত্র যেটা, কেন্দ্রীয় কোণ হচ্ছে ব্যক্তির সংখ্যা ডিভাইডেড মোট ইন্টু 360 ডিগ্রি। তাহলে এখান থেকে নন্দলাল বসু যদি এই মানগুলি বসিয়ে দিই 96 ডিগ্রি, গণেশ পাইন যদি বলি চিন্তামণি কর হচ্ছে তোমার 64 ডিগ্রি,
তারপরে গণেশ পাইন হচ্ছে 100 ডিভাইডেড 450 ইন্টু 360 অর্থাৎ 80 ডিগ্রি। যামিনী রায় 150 ডিভাইডেড 450 ইন্টু 360 অর্থাৎ 120 ডিগ্রি। যাচাই করে 3টা যোগ করলে 360 হয়। এখন এটা যদি পাইচিত্রে দেখায়, চিত্রশিল্পের উপর দর্শকদের যে পর্ষদ সেটা হচ্ছে যে নন্দলাল বসু 96%, চিন্তামণি কর 64%, তারপরে চিন্তামণি কর, তারপরে যামিনী রায়, ঠিক আছে। গণেশ পাইন তোমার 96, 64 এরকম করে 120, 80, ঠিক আছে। তাহলে আমাদের এই তো সম্পূর্ণটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কি আছে, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী অবসর সময় কি পছন্দ করে, যেমন গান এরকম করে। তাহলে টোটাল যদি যোগ করা হয় তাহলে 120 হয়। তাহলে গানের পার্সেন্টেজ 60 ডিগ্রি, কবিতা 75 ডিগ্রি, বাজনা 81 ডিগ্রি, এবং এবার ছবি আঁকো এরকম করে ছবি, কবিতা, গান ও বাজনা, নাটক, বাজনা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার টোটাল যেটা। এরপরে আমরা চলে যাব একটি বর্গক্ষেত্র অঙ্কন করে যার প্রতি সেন্টিমিটার 5 সেন্টিমিটার। তাহলে এখানে কি করতে হবে, একটি সরলরেখা নিতে হবে এবি একটি সরলরেখা নিয়ে এর উপরে লম্বটা নিয়ে যে কোনো এখানে কম্পাস বসিয়ে যেরকম একটা চাপ আঁকবো, তারপরে এরকম, তারপর এখানে আর এখানে বসিয়ে যেটা 90 ডিগ্রি আঁকে এই দিয়ে, তাইলে আমরা এটাকে যোগ করে দেবো, ঠিক আছে এরকম। তারপরে এখান থেকে 5, এখান থেকে 5, এখন এখানে আর এখানে যদি কম্পাস বসাই, তারপর এরকম চাপ অঙ্কন করতে হবে, এদিকে দিতে হবে, এদিকে দিতে হবে, অর্থাৎ 5, 5, 5, 5, অর্থাৎ এভাবে তোমার একটা 5 সেন্টিমিটারের বর্গক্ষেত্র অঙ্কন হয়ে যাবে। এরপরের প্রশ্ন কি বলেছে, এরপরের প্রশ্ন হচ্ছে একটি রম্বস অঙ্কন করো যার আর এ সমান 8 সেন্টিমিটার, ওডি সমান 6 সেন্টিমিটার। আমরা যদি রম্বসটা দেখি, এখানে আর এ সমান তোমার 8 সেন্টিমিটারকে 2 দিয়ে ভাগ করতে হবে, যেটা এটা 4 সেন্টিমিটার। তারপর লম্ব বরাবর এদিকে 3 সেন্টিমিটার, এদিকে 3 সেন্টিমিটার কাটে সবগুলি যোগ করতে হবে, এটা হয়ে গেল রম্বস। এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন এবং তার উত্তর বিষয়। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরই ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।